1757 সালের 23 জুন পলাশীর আমবাগান। ভাবুন তো দৃশ্যটা, একটা যুদ্ধ যেটা বলতে গেলে মাত্র কয়েক ঘণ্টায় পুরো ভারতবর্ষের ভাগ্য চিরতরে বদলে দিয়েছিল। ছোটবেলা থেকে স্কুলের বইয়ে আমরা তো একটা নামেই পড়ে আসছি, তাই না? মীর জাফর, বিশ্বাসঘাতক, দেশদ্রোহী, বাংলা বিক্রির আসল খলনায়ক। কিন্তু ইতিহাস কি আসলে একজন মানুষ, সে একাই কি এত বড় একটা সাম্রাজ্য ধ্বংস করে দিতে পারে, নাকি ওই আমবাগানের ছায়ায় লুকিয়েছিল আরও অনেক বড়, অনেক ভয়ঙ্কর কোনো অন্ধকার সত্য? চলুন আজকের এই বিশ্লেষণে আমরা সরাসরি সেই ঐতিহাসিক রহস্যের জট খোলার চেষ্টা করি। আমাদের আজকের এই ব্যাখ্যার একদম মূল প্রশ্নটা হলো, পলাশীর যুদ্ধের আসল বিশ্বাসঘাতক আসলে কে ছিল? আমরা আজ গভীরভাবে খতিয়ে দেখব এই যে এত বড় একটা পরাজয়, এটা কি শুধুই একজন ক্ষমতালোভী মানুষের কাজ ছিল, নাকি এটা ছিল বাংলার পুরো অভিজাত শ্রেণীর এক বিশাল ঠান্ডা মাথার সুপরিকল্পিত ষড়যন্ত্র? বিশ্বাস করুন, আজকের এই বিশ্লেষণ আপনাকে ইতিহাসকে একদম নতুন একটা দৃষ্টিকোণ থেকে দেখতে বাধ্য করবে। এখন এই ষড়যন্ত্রের আসল কারণটা বুঝতে হলে আমাদের একটু ফিরে তাকাতে হবে বাংলার সে সময়ের অগাধ সম্পদের দিকে। 1757 সালের আগে বাংলা ছিল আক্ষরিক অর্থে ভারতের সবচেয়ে ধনী অঞ্চলগুলোর একটা। রেশম, মসলিন, সোনা আর নদীপথের সুবিশাল বাণিজ্য, এগুলোই ছিল তখনকার সবচেয়ে বড় আকর্ষণ। শুধু ইংরেজ নয়, ফরাসি, ডাচ, সব ইউরোপীয় শক্তি এই সম্পদের দিকে একদম লোলুপ দৃষ্টিতে তাকিয়েছিল। সহজ কথায়, এটাই ছিল সেই জ্যাকপট যার জন্য ভেতরে ভেতরে লোভের বীজ বোনা শুরু হয়ে গিয়েছিল। এখানে সবচেয়ে চমকপ্রদ দিকটা হল নবাব আর ইংরেজদের মধ্যকার সরাসরি সংঘাতটা। তরুণ নবাব সিরাজউদ্দৌলা কিন্তু খুব দ্রুতই একটা ব্যাপার ধরে ফেলেছিলেন। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে শুধু নিরীহ ব্যবসা করতে আসেনি, এদের আসল উদ্দেশ্য হল ক্ষমতা দখল। তাই তিনি একদম পরিষ্কার ভাষায় নির্দেশ দিলেন, দুর্গ নির্মাণ বন্ধ করো এবং অস্ত্র মজুত করা থামাও। কিন্তু ইংরেজরা কি করল? তারা নবাবের এই আদেশ সোজাসুজি অমান্য করে গোপনে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করল। আর ঠিক এই অবাধ্যতাই উস্কে দিয়েছিল সেই ভয়ঙ্কর অভ্যন্তরীণ ষড়যন্ত্রকে। তো আমাদের প্রথম পর্বের বিষয় কেবল মীর জাফর নয়, নেপথ্যের বিস্তৃত ষড়যন্ত্র। আমরা তো সবসময় মীর জাফরকেই একমাত্র ভিলেন হিসেবে দেখে অভ্যস্ত, তাই না? কারণ ইতিহাস বরাবরই কাউকে না কাউকে বলির পাঠা বানাতে ভালোবাসে। কিন্তু পেছনের বাস্তবতা আসলে অনেক বেশি অন্ধকার। এই ষড়যন্ত্রের সন্দেহভাজনদের তালিকাটা কিন্তু বেশ লম্বা। বাংলার সেনাপতি, ধনী ব্যবসায়ী, রাজকর্মচারী, বলতে গেলে সবাই এর সাথে যুক্ত ছিল। যেমন ধরুন জগৎ শেঠের কথা। তৎকালীন ভারতের সবচেয়ে শক্তিশালী ব্যাংকার পরিবার ছিল তারা। তাদের ভয় ছিল সিরাজের কারণে তাদের বিপুল সম্পদ হাতছাড়া হয়ে যেতে পারে। ওদিকে মীর জাফর চাচ্ছিল সিংহাসন, আর রায়দুর্লভের মতো মানুষদের ছিল ব্যক্তিগত অপমান আর স্বার্থের দ্বন্দ্ব। মানে আসল ব্যাপারটা হলো, এখানে প্রত্যেকে নিজেদের স্বার্থ হাসিলের জন্য নবাবকে সরিয়ে দিতে চেয়েছিল। এবার আসা যাক দ্বিতীয় পর্বে, ক্লাইভের মনস্তাত্ত্বিক খেলা এবং বিভাজনের চরম কৌশল। রবার্ট ক্লাইভকে যদি আপনি শুধু একজন সাধারণ সেনাপতি হিসাবে ভাবেন, তাহলে বিশাল ভুল করবেন। লোকটা খুব ভালো করেই জানত যে বাইরে থেকে আক্রমণ করে বাংলাকে হারানো প্রায় অসম্ভব একটা ব্যাপার। এত বিশাল একটা সাম্রাজ্যকে ধ্বংস করতে হলে তাকে ভাঙতে হবে ভেতর থেকে। তাই সে তরবারি নয়, বরং খেলেছিল এক ভয়ঙ্কর সাইকোলজিক্যাল গেম। সে একদম গোপনে যোগাযোগ শুরু করে নবাবের ওপর অসন্তুষ্ট থাকা ক্ষমতাধরদের সাথে। তাদের সামনে সে টোপ ফেলে, ক্ষমতার লোভ, বিপুল অর্থের প্রলোভন আর উঁচু পদের নিশ্চয়তা। ক্লাইভ অত্যন্ত সুনিপুণভাবে নবাবের দরবারে ভেতরে ফাটলগুলোকে কাজে লাগায়। সে সিরাজের নিজের সবচেয়ে কাছের মানুষদেরই তার বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়। মাস্টার মাইন্ড যাকে বলে আর কি। 50,000! একটু ভাবুন তো সংখ্যাটা। নবাবের সেনাবাহিনীতে সৈন্য ছিল 50,000-এর বেশি। এই বিশাল সংখ্যাটাই সিরাজউদ্দৌলাকে একটা মিথ্যা নিরাপত্তার অনুভূতি দিয়েছিল। তিনি হয়তো ঘুণাক্ষরেও ভাবতে পারেননি যে এত বড় একটা সেনাবাহিনী থাকার পরও তার পরাজয় হতে পারে। একটু কল্পনা করুন তো দৃশ্যটা কতটা অদ্ভুত। একদিকে নবাবের বিশাল 50,000 সৈন্যের এক মহাসমুদ্র, আর অন্যদিকে ইংরেজদের মাত্র কয়েক হাজার সৈন্যের একটা ক্ষুদ্র দল। কিন্তু এখানেই সবচেয়ে বড় ট্র্যাজেডিটা লুকিয়ে আছে। যখন নিজের বাহিনীর বড় একটা অংশ ভেতর থেকে বিক্রি হয়ে যায়, তখন এই বিপুল সংখ্যার আসলে কোনো মূল্যই থাকে না। সত্যি বলতে, সংখ্যা দিয়ে কি হবে যদি আপনার সৈনিকরা যুদ্ধ করার ইচ্ছাই না রাখে? তৃতীয় পর্ব,
23 জুন, বিশ্বাসঘাতকতার দিন এবং আমবাগানের চূড়ান্ত রহস্য। চলুন আমরা সরাসরি ফিরে যাই সেই ভয়ঙ্কর দিনটাতে। আকাশ মেঘলা, মুষলধারে বৃষ্টি হচ্ছে, চারপাশের বাতাসে যেন ভাসছে এক আসন্ন ধ্বংসের গন্ধ। সেদিনের ঘটনাপ্রবাহ ছিল আক্ষরিক অর্থেই একটা দুঃস্বপ্ন। সকালে বৃষ্টি শুরু হওয়ার পর নবাবের কামানের বারুদ ভিজে একেবারে নষ্ট হয়ে যায়। এরপর দুপুরে ঘটে সবচেয়ে বড় আঘাতটা, সিরাজের সবচেয়ে বিশ্বস্ত সেনাপতি মীর মদনের মর্মান্তিক মৃত্যু। এই মৃত্যুটা নবাবের মনোবল পুরোপুরি ভেঙে গুড়িয়ে দেয়। আর ঠিক এরপর বিকেলবেলা দেখা যায় মীর জাফর আর তার অধীনে থাকা বিশাল বাহিনীর সেই ভয়াবহ নিষ্ক্রিয়তা। হাজার হাজার সশস্ত্র সৈন্য যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছে, অথচ কেউ অস্ত্র তুলছে না। ভাবা যায়? না, তারা কাপুরুষ ছিল না। এটা ছিল একটা হিমশীতল পূর্ব পরিকল্পিত নীরবতা। আর এই একটা নীরবতায় সেদিন পুরো বাংলাকে একটা ট্রেতে সাজিয়ে ব্রিটিশদের হাতে তুলে দিয়েছিল। চতুর্থ পর্ব, সিরাজের নিজস্ব কিছু ভুল এবং পতনের নিজস্ব কারণসমূহ। দেখুন, ইতিহাসের এত বড় একটা পতন কেবল একতরফা ষড়যন্ত্রের ফসল হতে পারে না, তাই না? একজন নিরপেক্ষ জায়গা থেকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখা যাবে স্বয়ং নবাবেরও এমন কিছু মারাত্মক দুর্বলতা ছিল যা এই ষড়যন্ত্রের পথটা সহজ করে দিয়েছিল। কারণ বড় কোনো পতন কখনোই একা আসে না। তিনি অত্যন্ত আবেগপ্রবণ একজন মানুষ ছিলেন, অনেক সিদ্ধান্তই নিতেন হুট করে, কোনো পরিণতির কথা না ভেবে। তিনি দরবারে ক্ষমতাধর মানুষদের সবার সামনে প্রকাশ্য অপমান করেছিলেন, আর নিজের চারপাশে এমন একটা ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছিলেন যা মানুষের বিশ্বাস অর্জনের বদলে উল্টো তাদের মনে বিদ্রোহের জন্ম দিয়েছিল। তার এই ব্যক্তিগত ভুলগুলোই আসলে অভিজাতদের দেশদ্রোহিতার একটা বড় সুযোগ করে দেয়। শেষ পর্ব, একটি জাতির অভ্যন্তরীণ পতন এবং লোভের কাছে সভ্যতার হার। পলাশির যুদ্ধ কিন্তু শুধু নবাব সিরাজউদ্দৌলার কোনো সামরিক পরাজয় ছিল না, এটা ছিল একটা পুরো সমাজের, একটা গোটা সভ্যতার অভ্যন্তরীণ পতন। একটু ভেবে দেখুন, পুরো একটা ক্ষমতাবান শ্রেণী স্রেফ নিজেদের স্বার্থ রক্ষার জন্য নিজেদের দেশকে বিক্রি করে দিয়েছিল। যখন ক্ষমতার লালসা আর লোভের কাছে একটা দেশের স্বাধীনতা তুচ্ছ হয়ে যায়, তখন পরিণতি এমনই ভয়াবহ হয়। একটা খুব সত্যি কথা আছে জানেন তো, কোনো দেশ বাইরের শত্রুর কারণে আগে হারে না, হারতে শুরু করে ভেতর থেকে। এই কথাটা শুধু পলাশের জন্য নয়, বরং সর্বকালের জন্যই চরম সত্য। মীর জাফর আজও শুধু একটা নাম নয়, এটা আমাদের সবার জন্য একটা জ্বলন্ত সতর্কবার্তা। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, এই একই রকম অভ্যন্তরীণ বিভাজন কি আজও আমাদের সমাজের আনাচে কানাচে লুকিয়ে নেই? মনে রাখবেন, ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অংশগুলো কিন্তু সবসময় বইয়ের পাতায় সরাসরি লেখা থাকে না।